মানুষের রুটি রুজির পথ যারা বন্ধ করেছে তাদের খুঁজে বের করে সাজা দিতে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন। রাজধানী সহ 4 জেলায় কারফিউ 9 ঘণ্টা শিথিল। ছুটির দিনেও রাস্তায় যানবাহনের চাপ। হতাহতদের জন্য মসজিদে দোয়া মোনাজাত। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলেছেন ওবায়দুল কাদের। কাউকে ছাড় নয়, হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রী। নারী এশিয়া কাপ ক্রিকেটে কিছুক্ষণ পর শুরু বাংলাদেশের সেমিফাইনাল লড়াই। জাম্বুলায় টাইগ্রেসদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের তাণ্ডবে গান পাউডার ব্যবহার করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 2013 সালের আগুন সন্ত্রাসের চেয়ে এবারের নাশকতা ভয়াবহ। জড়িতদের খুঁজে বের করতে দেশবাসীকে সহযোগিতার আহ্বানও জানান শেখ হাসিনা। বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে লন্ডনে বসে ফোন করে বিশ্বব্যাপী প্রবাসীদের এখনও উস্কে দেওয়া হচ্ছে। বিস্তারিত রকুনুজ্জামানের প্রতিবেদনে। কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন শুক্রবার সকালে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিটিভির আর্কাইভ সহ ক্ষতিগ্রস্ত ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী গত সপ্তাহে চলা নাশকতার তাণ্ডবের ভয়াবহতা তুলে ধরেন। 2013 সালে ওই বিএনপি জামাত মিলে শুরু করল অগ্নি সন্ত্রাস, কিন্তু সেই পোড়ানোর থেকে এবারে পোড়ানোর চরিত্রটা কিন্তু একটু আলাদা। এবারে তারা গান পাউডার ব্যবহার করেছে এবং নিমিষে সব পুরো একবারে ছাই। এবং সারা বাংলাদেশ থেকে এই সন্ত্রাসী এবং বিএনপি জামাত, বিশেষ করে শিবির, তারা ঢাকায় এসে, ঢাকার ভিতরে ঢোকেনি, আশেপাশে থেকে এসে এইভাবে আক্রমণ করেছে ওই কোটা বিরোধী আন্দোলনের সূত্র ধরেই, যা মানুষের কাজে লাগে, মানুষের জীবনমান উন্নত করে, মানুষকে স্বস্তি দেয়। উন্নয়নের স্মারক সব স্থাপনার উপর হামলাকারীদের খুঁজে বের করতে জনগণের সহযোগিতাও চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টে মাত্র 15-20 মিনিটের মধ্যে মানুষ পৌঁছাতো, 10 মিনিটের মধ্যে পৌঁছাতো, সেটাও বন্ধ। আবার সেই ট্রাফিক জ্যাম। আমি তাই দেশবাসীকেই বলবো, এই ঢাকাবাসীকেও বলবো যে যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ, আমি তো করে দিয়েছিলাম, কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। আমি তাদের উপরে দিয়েছি যারা এদেশের মানুষের রুটি রুজির উপরে হাত দিয়েছে, রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে। তাদের বিচার জনগণকেই করতে হবে, কারণ এদেশের জনগণই একমাত্র শক্তি। বিভ্রান্ত ছড়ায় কাউকে যেন কোনো রকম মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। আসল সত্যটা জানুন, যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। এখনও বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দিয়ে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে বলেও সবাইকে সতর্ক করেন তিনি। লন্ডন থেকে নির্দেশ যায় যেখানে যেখানে বাঙালি আছে সেখানে সেখানে আন্দোলন করতে হবে। আর এই আন্দোলন করতে যে তাদের অবস্থাটা কি, সারা পৃথিবী জুড়ে দেশটাকে একেবারে, এবং এখনও আরও অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো। এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে, মেসেজ দিচ্ছে। তাহলে যেটা করা মানে কি, আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না, যারা কোনো কাজ করে খাচ্ছে তাদের রুজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে। তো এখন এটা কিসের জন্য এই ধরনের আচরণ করা হচ্ছে, এটাই আমার প্রশ্ন। সাজাপ্রাপ্ত আসামি মুচলেখা দিয়ে দেশ ছেড়ে এখন দেশ ধ্বংস, আর জামাত আর শিবির এরা তো সবসময় স্বাধীনতা বিরোধী। তার বক্তব্যকে বিকৃত করে আন্দোলনকে কিভাবে উস্কে দেওয়া হয়েছিল সে ব্যাখ্যা উঠে আসে প্রধানমন্ত্রীর কথায়। এটা করতে হবে, আমরা করে দিয়েছি, পরে আবার ঘুরে যে সেটা না, আরও চাই। করতে করতে হ্যাঁ, কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই যেন তাদের বেশি মানে একটা ক্ষোভ। আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো। কী কথা বলেছিলাম আমি? আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল।
রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় রাজধানীতে আজ সকাল থেকেই যানবাহন চলাচল স্বাভাবিক। মানুষের আনাগোনা বেড়েছে রাস্তায়। টার্মিনালগুলো থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আজ বাদ জুমা মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত করা হয়েছে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন হলেও সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে ছিল যানবাহনের চাপ। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯ ঘন্টা কারফিউ শিথিল থাকায় নানা কাজে লোকজন বের হয় ঘর থেকে। মোটরসাইকেল, সিএনজি, অটোরিকশা, প্রাইভেট কারের পাশাপাশি প্রচুর গণপরিবহনও চলাচল করেছে। নগরীতে যান চলাচল বেড়ে যাওয়ার পাশাপাশি খুলেছে দোকানপাট। প্রতিটি সিগন্যালে ছিল যানবাহনের চাপ। পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায় বিভিন্ন গন্তব্যে। গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে কারফিউ শিথিল থাকায় সকাল থেকেই যাত্রীর চাপ ভালোই, তবে বেলা বাড়ার সাথে সাথে যাত্রীর চাপ কমতে থাকে। আবার কারফিউ শুরুর আগেই সবাই পৌঁছাতে চায় গন্তব্যে। মোটামুটি আপনার সকালবেলায় কিছু হয়, তারপর ৫টার পরে লোকজন খুব কম আসে। কালকে এমন হয়েছে, আজকে সকালতেও লোকজন কম। তেমন কোনো সমস্যা নয়। আপনার এই মাঝে মাঝে রোডঘাট পুলিশ বক্স থেকে আটকা দেওয়া হয়, আবার জামজট সৃষ্টি হয়ে গেলে আবার ছেড়ে দেয়। গাড়ি খুব কম যায়, বাট লোকজন মোটামুটি ভালোই যাচ্ছে আর কি। সকালবেলা যে গাড়ি যাচ্ছে রাত্রে গাড়ি যায় না, রাত ৬টা ৭টার পরে আর গাড়ি যায় না। তো সকালবেলা 10টার দিকে খুব ভালোই লোকজন ভিড় জমায় আর কি। কারফিউর ভিতরে তো যায় না, 2 দিন একটু শীতলের ভিতরে গেছে, অসুবিধা হয় না। কারফিউ শিথিলের মধ্যেও সড়ক ও বিভিন্ন চেকপয়েন্টে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী ছিল সতর্ক অবস্থানে। বিভিন্ন সরকারি স্থাপনার সামনে নিজেদের দায়িত্ব পালনে সদাব্যস্ত ছিল সেনাবাহিনী। শনিবারও সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে বিএনপি, জামাত, উগ্রবাম ও বিদেশিরা সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে। সেটা হতে দেওয়া হবে না। তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত করা হবে। বিএনপি, জামাত এখনো ঘাপটি মেরে আছে, দাবি ওবায়দুল কাদেরের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। চলমান পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিক্ষার্থীরা দেশবিরোধী হামলায় জড়িত নয়। অবৈধভাবে ক্ষমতায় যেতে বিএনপি, জামায়াত ও বিদেশি শক্তি এই হামলা করেছে। শিক্ষার্থীদের পুঁজি করে বিএনপি, জামাত, ছাত্রদল, শিবির, জঙ্গি গোষ্ঠী, উগ্র বামপন্থী সহ দেশি বিদেশি কুচক্রী মহল অবৈধভাবে সরকার হটানোর অপচেষ্টা চালিয়ে যাবে, সেটা আমরা হতে দিতে পারি না। এই অশুভ চক্র ব্যর্থ হবেই ইনশাল্লাহ। এখনো যারা আন্দোলনে ডাক দিয়ে যাচ্ছে, তাদের উদ্দেশ্য দেশকে ধ্বংস করা, দেশের অর্থনীতিকে আরও ধ্বংসের দিকে নিয়ে যাওয়া এবং পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করা, দেশের মানুষকে সঙ্গে নিয়ে এদের অশুভ উদ্দেশ্যকে প্রতিহত করা। ওবায়দুল কাদের বলেন, কোনো হত্যাকাণ্ডকেই সমর্থন করে না সরকার। সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের পাশাপাশি জড়িতদের শাস্তি নিশ্চিত করা হবে। আন্দোলনকে পুঁজি করে দেশি বিদেশি চক্র যে তাণ্ডব চালিয়েছে, তা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। তারা পুরো দেশকে স্থবির করে দিয়েছে। যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না। প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে। স্বাধীনতা বিরোধী শক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে দাবি করে তা মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। চোরাগুপ্তা হামলা চালাতে নিজেদের প্রস্তুত করছে বলে আমাদের কাছে খবর আছে। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি, জামাত রাষ্ট্রের উপর হামলা করেছে।
জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, বিএনপির নেতারা নির্দেশ দিয়েছে জ্বালাও পোড়াও করবে, মানুষ মারবে, তাদের বড় বড় পোস্ট দেয়া হবে। দলটির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর অডিও ফাঁস হয়েছে, এরকম আরও অডিও আছে বলেও জানান তিনি। এরকম কোন রাজনৈতিক দল নির্দেশ দিতে পারে না জানিয়ে তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল। বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের মধ্যে দেশ বিরোধী জঙ্গিরা ঢুকে পড়েছে কিনা তা খোঁজ করে দেখতে হবে। আদালতে কোটা সমস্যার সমাধান হলেও আন্দোলনের নামে শিক্ষার্থীরা যেন বিএনপি জামাতকে সুযোগ করে না দেয় সে বিষয়ে সতর্ক করেন তিনি। যারা পিটিয়ে মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে। যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, ভিডিও ফুটেজ আছে, প্রত্যেকের বিচার হবে। পিটিভিতে আমি নিজে ফুটেজ দেখে এসেছি, কারা আগুন ধরাচ্ছে, কারা কি করেছে, প্রত্যেকের বিচার হবে। আমরা এটি করতে বদ্ধপরিকর। যাত্রাবাড়িতে 2 পুলিশ হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা সবাই ছাত্রদল ও শিবিরের সদস্য বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সকালে রাজধানীর মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে রায়েরবাগে পুলিশ হত্যার ঘটনায় 6 জনকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। হারুনুর রশিদ জানান, 19 এবং 20 জুলাই পুলিশ সদস্য মুক্তাদির ও গিয়াসউদ্দিনকে হত্যায় গ্রেফতারকৃতরা সরাসরি জড়িত। তিনি বলেন, মনোবল ভাঙতেই পরিকল্পিতভাবে পুলিশ সদস্যদের হত্যার মিশন নিয়ে মাঠে নামে গ্রেফতারকৃতরা। এদিকে নারায়ণগঞ্জে এক নারী সাংবাদিককে নির্যাতনের ঘটনায় ফতুল্লা থানা বিএনপি নেতা শহীদুল ইসলাম টিটুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সবজিতে স্বস্তি ফিরলেও চড়া চালের দাম। বস্তা প্রতি 50 থেকে 100 টাকা বেড়েছে সব ধরনের চাল। চলমান পরিস্থিতিতে সরবরাহ কম থাকা এবং পরিবহন ব্যয় বাড়ার কারণেই দাম বেড়েছে বলে জানালেন বিক্রেতারা। এদিকে মাছের দাম কিছুটা বাড়লেও আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। কারফিউ শিথিলে কিছুটা স্বস্তি ফিরলেও তার প্রভাব পড়েনি চালের দামে। বেড়েই চলছে নিত্যপণ্যটির দাম। 2 সপ্তাহ ধরে বাড়তে থাকা চাল আরেক দফা বস্তা প্রতি বেড়েছে 100 টাকা। এতে দিশেহারা সাধারণ মানুষ। বিক্রেতারা বলছেন, মোকাম থেকেই কিনতে হচ্ছে বাড়তি দামে। দেশে আন্দোলন সংগ্রামের পরে এখন চালের বস্তা প্রতি প্রায় 100 টাকা বাড়ছে, কেজি প্রতি 2 টাকা। তো তার কারণ মেলারা বলতেছে, ধরেন কিছুদিন মেল কলকারখানা তো এমনি বন্ধ ছিল, আর দ্বিতীয়ত গাড়ি ভাড়া বেশি। বাংলাদেশে তো কোনো একটা ইস্যু হলে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম বেড়ে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। এটা মানে আজকের না, এটা দীর্ঘদিন ধরে, মানে এই প্র্যাকটিস দীর্ঘদিন ধরে আছে। মাছের বাজারে আগের দামেই কেনা যাচ্ছে দেশি ও চাষের মাছ। সব ধরনের মাছই কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত কমেছে। সাময়িক যে দুর্যোগের জন্য যে পরিমাণ দাম ছিল, সেই তুলনায় আজকে সবজি মাছ সবকিছুর দামই মানে কম। গত সপ্তাহে তো কারফিউ ছিল, যার কারণে মাল আসতে পারে নাই। আর যা আসছে আমরা হলো যে গাড়ির ভাড়া ছিল দ্বিগুণ, যার কারণে প্রত্যেকটা মালের আপনার 50 টাকা 100 টাকা বেশি ছিল। গেল সপ্তাহে নাগালের বাইরে থাকা সবজিতে ফিরেছে কিছুটা স্বস্তি। বেশিরভাগ সবজিই পাওয়া যাচ্ছে 20 থেকে 30 টাকা কমে। সবজির দাম আগের তুলনায় একটু কমছে। লাউ আগে আমরা বিক্রি করছি 80 টাকা 70 টাকা, এখন লাউ বিক্রি করতেছি 50 টাকা। আপনার অবরোধের পরে এখন একটু কমছে, একটু স্বস্তির ভিতরে আসছে। আগামী সপ্তাহ ছিল আপনার 200 টাকা কেজি মরিচ, এখন হয়েছে আপনার 120 টাকা কেজি। সবগুলো সবজি আপনার 30 থেকে 40 টাকা করে কম পাওয়া যাচ্ছে। আগে ছিল কলাচিনি 130, এখন 135। সরবরাহ 2 দিন ধরে ভালো, বেচাকিনাও 2 দিন ধরে ভালো হইতেছে। আগে আন্দোলনে বেচাকিনা খারাপ ছিল আমাদের। গত সপ্তাহের মতোই সোনালী মুরগি 280 টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা কেজিতে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেট। শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপে সেমিফাইনালের লড়াই আজ। ডাম্বুলায় দুপুর 2:30টায় প্রথম সেমিফাইনালে শক্তিশালী ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। টুর্নামেন্টে গ্রুপ এতে 3 ম্যাচের সবকটিতে জিতে গ্রুপ সেরা ভারত, দ্বিতীয় হয় পাকিস্তান। অন্যদিকে বি গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা ও রানার্স আপ বাংলাদেশ। সেমিতে এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অন্য গ্রুপের রানার্স আপের বিপক্ষে। শেষ 4-এ ভারতের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ থাকছে টাইগ্রেসদের।
এশিয়া কাপের 9টি আসরের মধ্যে 8টিতেই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এই বছরই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিয়েছিল হরমনপ্রীত কৌরের দল। সেমিতে ওঠার লড়াইয়ে মালয়েশিয়াকে হারায় নিগার সুলতানা জ্যোতির দল। পরে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয় শ্রীলঙ্কার কাছে থাইল্যান্ডের 10 উইকেটের পরাজয়। গ্রুপ পর্বে 2 ম্যাচে 4 পয়েন্ট বাংলাদেশের, 6 পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালের টিকিট কাটে লঙ্কান মেয়েরা। ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বাধা টপকাতে হবে স্বাগতিকদের। ডাম্বুলায় 28 জুলাই বিকেল 3:30টায় হবে এশিয়া কাপের ফাইনাল। প্যারিস অলিম্পিক। আজ পর্দা উঠছে দ্য বিগেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসের। ফ্রান্সের প্যারিসে বসেছে গেমসের 33তম আসর। বাংলাদেশ সময় রাত 11:30টায় সিন নদীতে শুরু হবে প্যারিসের অলিম্পিকের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান। বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানকে সামনে রেখে সাজানো হয়েছে সিন নদীর 2 পার। চলছে নিরাপত্তা মহড়াও। অলিম্পিক ইতিহাসে এই প্রথমবার উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে স্টেডিয়ামের বাইরে। থাকছে জমকালো ও চমক জাগানো আয়োজন। বিশ্বের অন্যতম শীর্ষ গায়িকা সেলিন ডিয়ন গান গাইবেন উদ্বোধনীতে। ভিন্নতা থাকছে মার্চ পাস্টের মূল আকর্ষণেও। প্রায় 200 কাছাকাছি নৌকায় খেলোয়াড় কর্মকর্তারা মার্চ পাস্টে অংশ নেবেন। নদীতে আয়োজনের পাশাপাশি এই গেমসের উদ্বোধনে আরেকটি বড় বৈশিষ্ট্য জিরো কার্বন। স্থানীয় সময় সন্ধ্যা 7টা থেকে 4 ঘন্টার মধ্যেই শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অবশ্য শুরু হয়ে গেছে ফুটবল, রাগবি, আর্চারি সহ বেশ কিছু ইভেন্ট। শেষ হয়ে গেছে প্রাথমিক পর্ব। শিল্প সংস্কৃতির রাজধানী হিসেবে প্যারিসের খ্যাতি বিশ্বজোড়া। অলিম্পিক গেমসের সর্বোচ্চ 3 বারের আয়োজক লন্ডনের সমকক্ষ হতে যাচ্ছে প্যারিস। আধুনিক অলিম্পিকের যাত্রা 1896 সালে, 1900 ও 1924 সালে 2টি আসর হয় প্যারিসে। 100 বছর পর এই শহরে আবারও বসেছে অলিম্পিকের আসর। বাংলাদেশের 5 জন অ্যাথলেট অংশ নিচ্ছে এবারের গেমসে। বিশ্বের 206টি দেশের 10,500-এর বেশি অ্যাথলেট 32টি ডিসিপ্লিনে 329টি ইভেন্টে পদকের জন্য লড়বেন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।